এদিকে সেনাবাহিনীর অ্যাকশনে একসাথে ৮ উপদেষ্টার পদত্যাগ। হঠাৎ করেই ক্ষেপে উঠেছে সেনাবাহিনী। শেষ রক্ষা হবে না ডক্টর ইউনূসেরও। ইতালি থেকে দেশে ফিরলেই হতে পারে বহিষ্কার। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, খাপে খাপ মমতাজের বাপ। মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে। তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি এনসিপি, কে আসলে বেশি পাওয়ারফুল রাইট নাও। আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি, ইসি পাওয়ারফুল যে কোনো রাজনৈতিক দলের চেয়ে, কারণ নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, আর তাদের ইচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো নানানভাবে নানান চাপ দিতে পারে, কিন্তু আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে, সেই ঘোষণায় এনসিপির যে শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল শাপলা প্রতীক নিয়া। মোহাম্মদ ইউনূসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সময়ের ব্যাপার মাত্র। উনি কি ঘুমোতে পারছেন কিনা, উনি খেতে পারছেন কিনা, উনি চলাফেরা করতে পারছেন কিনা, উনি কোনো দিকে তাকাতে পারছেন কিনা, উনি আসলে বন্দি জীবন। গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিই। ইউনূস উনি ইটালি যাওয়ার আগে ওনার টেবিলে ৫ জন উপদেষ্টা পদত্যাগ পত্র সাবমিট করেছেন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি ৫ জন। এই ৫ জনের ভিতরে কয়েকজন নাম বলে দিচ্ছি আপনাদেরকে। এই সরকার আর কোনো মতে তার পতন টিকিয়ে রাখতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, এবং যারা এর মধ্যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এদিকে সেনাবাহিনীর অ্যাকশনে একসাথে ৮ উপদেষ্টার পদত্যাগ। হঠাৎ করেই ক্ষেপে উঠেছে সেনাবাহিনী। শেষ রক্ষা হবে না ডক্টর ইউনূসেরও। ইতালি থেকে দেশে ফিরলেই হতে পারে বহিষ্কার। যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন, তাদের তালিকা তারা অলরেডি হাতে পেয়ে গেছে। এইবার এটারে বোম ফাটানো ছাড়া আর কিছু বলার কোনো উপায় নেই। লক্ষণ কিন্তু ভালো না, লক্ষণ মোটেও ভালো না। এই স্টেটমেন্টের পরে রক্ষা নেই, কনফার্ম থাকেন। কয়েকজন উপদেষ্টার সেফ এক্সিট প্রসঙ্গে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি, গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড়। এর মাঝেই এবার সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে। ওই উপদেষ্টাদের উপদেষ্টাগিরি তো যাবেই, ওদের জীবন তামাতামা হয়ে যাবে। কোন কোন উপদেষ্টা কি কি ষড়যন্ত্রে লিপ্ত, এগুলোর রেকর্ড আছে। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, খাপে খাপ মমতাজের বাপ। মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে। তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি এনসিপি, কে আসলে বেশি পাওয়ারফুল রাইট নাও। আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি, ইসি পাওয়ারফুল যে কোনো রাজনৈতিক দলের চেয়ে, কারণ নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, আর তাদের ইচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো নানানভাবে নানান চাপ দিতে পারে, কিন্তু আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে, সেই ঘোষণায় এনসিপির যে শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল শাপলা প্রতীক নিয়া, যে শাপলা প্রতীক না দিলে নির্বাচনই করবেন। এনসিপির তুষার গতকালকে বলছে যে তারা নিবন্ধনে নিবে না যদি তাদেরকে শাপলা দেওয়া না হয়। তো এখন নিবন্ধন না নিলে কার লস? ইলেকশন কমিশনের লস, অথবা এটা কি রাষ্ট্রের লস হয়ে যাবে যে এনসিপি যদি নির্বাচনে না যায়? আসলে কিছুই হবে না, কারণ এনসিপি স্বতন্ত্রভাবে বাংলাদেশে নির্বাচন করলে একটা আসন তারা পাবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন কেন পাবে না। যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পাবে, আওয়ামী লীগের বাদই দেন, আউট অফ মার্কেটে আছে, বাকি 3 দল যদি নির্বাচন করে, সেখানে এনসিপি একটা সিটও পাবে না, যদি না শরিকভাবে জোটগতভাবে তারা কোনো নির্বাচনে যায়। যদিও আমরা আলোচনা শুনছি বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সেটেলমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে বিএনপি যদি কোথাও কোনো আসন ছেড়ে দেয় আর সেখানে যদি স্বতন্ত্র কোনো প্রার্থী না দাঁড়ায়, বিদ্রোহী প্রার্থী, তাহলে হয়তো তারা 2-4টা সিট পাবে। বাট শাপলা প্রতীক না নিলে নিবন্ধনে নিবে না। এই যে আপনার ইসিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, উল্টা ইসি ভাই দিয়েছে আরো কঠিন চ্যালেঞ্জ। গুইনা হাতে আছে আর সময় 4 দিন বা 5 দিন, 96 to 120 ঘন্টা, নিলে নাও না নিলে আউট। ঠিক এই একটা শক্ত অবস্থানে চলে গেছে। বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে শাপলা দেওয়া সম্ভব না, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এমনকি এই যে এই নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ইসি বনাম এনসিপির বাকবিতণ্ডা চলছে, এই বিষয়টারও ইতি টানতে যাচ্ছে নির্বাচন কমিশন। তাদের স্পষ্ট বক্তব্য যে আগামী 19 অক্টোবরের মধ্যে, 19 অক্টোবর, আজকে সম্ভবত 15 অক্টোবর, 19 অক্টোবরের মধ্যে ইসির তফসিলে থাকা যে মার্কাগুলো আছে, সেই মার্কা বা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। যদি তা না হয় তাহলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দিয়ে দিবে। হইতে পারে সেটা খাট, আলমিরা, বেগুন, চিংড়ি মাছ বা আরো ব্লা ব্লা ব্লা। যদি বাইছা না নেয় তাহলে নির্বাচন কমিশন বরাদ্দ নিজেরাই করে দিবে। গতকালকে এই শক্ত ভাষাটা যিনি সামনে আছেন, নির্বাচন কমিশনে যে সাংবাদিকদের প্রেস ব্রিফিং ছিলেন, সেখানে ইসি সচিব বলছেন এনসিপির সঙ্গে আমাদের 2 থেকে আড়াই ঘন্টা আলোচনা হয়েছে, তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলার বিষয়ে ইসি আগের অবস্থানে আছে, নড়চড় হয়নি। ওনার বক্তব্য, যেহেতু নির্বাচন বিধিমালায় নেই, তা শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।
যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে দিব। আর এই জন্য এনসিপি কে 19 তারিখের মধ্যে নতুন প্রতীক যদি তারা জমা না দেয় তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নিবে। আর এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে এনসিপি কে মোটামুটি বড়াই ফেলার একটা অবস্থান তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের এই জায়গাটা আমি নিজেও বুঝি না, যেহেতু শাপলা জাতীয় প্রতীক, মেবি এই জায়গাতেই একটা না একটা ইস্যু আছে, বা যখন এই নির্বাচনের মার্কাটা বিল্ড আপ করা হয়েছে বা প্রতীকগুলোকে তৈরি করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, এনলিস্টেড করা হয়েছে, সম্ভবত জাতীয় প্রতীক হিসাবে মানে এই শাপলা ফুল এটা সবার, এটা ন্যাশনাল সিম্বল। আপনি দেখবেন প্রধানমন্ত্রীর গাড়ি থেকে শুরু করে রাষ্ট্রপতির গাড়িতে শাপলার কিন্তু একটা সিম্বল থাকে একদম গাড়ির সামনে, বা বিভিন্ন জায়গায় সরকারি সিল সফট বিভিন্ন কিছুতে শাপলা কানেক্টেড। সো এই মার্কাটা কোনো দলকে আবার যে এনসিপি লগে দিয়ে পাতা লাগাই দিছে, শাপলার ব্রাঞ্চ অফ বা কি বলা যায় ওয়াটার লিলি এখানে দেওয়া দিছে, বিষয়টা ওরকম না। শাপলা সাপ্লাই, আবার এটার সাথে পাতা লাগাক, এটার পাপড়ির সংখ্যা বৃদ্ধি পাক, কিন্তু শাপলা সাপ্লাই। এই কারণে সম্ভবত নির্বাচন কমিশন শাপলাকে দিচ্ছে না। আবার এনসিপির তুষারের বক্তব্য, তাহলে তারা নিবন্ধনে নিবে না, তো লসটা কার হবে? এটা কি মানে নির্বাচনে না যাওয়ার কোনো কৌশল এনসিপির, যে ভাই গেলে তো হেরে যাবো? আমার এখানে এরকম মনে হচ্ছে, যেহেতু মার্কা যদি দেওয়ার সুযোগ থাকে নির্বাচন কমিশনের উচিত এটা দিয়ে দেওয়া। এটা নিয়ে আসলে শুধু শুধু মানে এত বাড়াবাড়ি আমি জানি না এটা দরকার আছে কিনা, যদি সংবিধানে কোনো ঝামেলা না হয় দিতেই পারে। আর এনসিপিও এটা নিলেই যে তারা পাশ করে ফেলবে এটা তো এরকম না যে মার্কা পাইলাম আমি পাশ করে ফেলবো। আপনি এখান থেকে যে কোনো অন্য একটা মার্কা নেন, পরবর্তী সময় আপনারা সরকারে যাওয়ার পরে যেহেতু এনসিপি 200 আসন নাকি পাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে, তো আপনারা সরকারে গিয়া এটা নিয়ে সংসদে টাইম পাশ করে ইসিরে ধরাই দেন। এটা তো যায় নাকি? নির্বাচনে আসেন আগে। ভালো থাকুন। এবং এরপরে আছেন সুপ্রদীপ চাকমা, এরপর আছেন আকিজ গ্রুপের বশির সাহেব, এরপর আছেন ফরেন যে আমাদের বৈদেশিক উপদেষ্টা উনি। আরেকজনের ব্যাপারে আমি এখনো নিশ্চিত হতে পারিনি, তবে এই কয়েকজন একেবারে নিশ্চিত। মোট 5 জন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র ইউনূস সরকারের টেবিলে সাবমিট করেছেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। কিন্তু এই বিষয়ে খুব স্ট্রিক্ট পলিসি পালন করছে সরকার, যাতে করে এটা বাইরে না যায়। ওনাদের এই বিষয়ে সাবমিট করার মেইন কারণ হচ্ছে যে বর্তমান সরকারে লুটে পুটে খাচ্ছে সব উপদেষ্টারা। এই লুটে পুটে খাওয়ার তালিকায় ওনারা ঢুকতে চান না, ওনারা সমালোচিত হতে চান না। ফর এক্সাম্পল, এই যে আকিজ গ্রুপের বশির সাহেব, উনি একজন বিজনেসম্যান, উনি চান না যে এই লুটেরাদের ভিতরে ওনার নাম থাকুক, কারণ উনি সালমান এফ রহমানের মতো হতে চান না, যে পরবর্তীতে ওনার ব্যবসা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। ওনারা সবাই বলবে যে আপনি ওদের সঙ্গে লুট রেখেছিলেন। তাই উনি পদত্যাগপত্র সাবমিট করেছেন। মোট 5 জন এই উপদেষ্টারা ওনারা চাপ দিয়েছেন যে আমরা থাকবো না। ইউনূস কোনো মতে ঠেকিয়ে রেখেছে, তবে ওনারা এগুলো আর উইথড্র করবেন না। বিশ্বাস না হলে যদি সাংবাদিকরা পারেন ওনাদেরকে সবার সামনে জিজ্ঞাসা করেন, ওনারা নিজেরা কেউ এসে বলুক যে না ওনারাও পদত্যাগ সাবমিট করেন। এতে প্রমাণিত হচ্ছে যে বর্তমান সরকারের কলাপস শুরু হয়ে গেছে। এটা ঠেকানো না, এই সরকার আর কোনো মতে তার পতন ঠেকিয়ে রাখতে পারবে না। এবং এই সরকারের ভিতরে বুঝেছেন তো করাপশন কোন পর্যায়ে গেছে, যে এনারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। রাজনীতি কম, কথা বেশি। আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন। যদি স্বাভাবিক পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়তো। বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি, সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নীরবতা পালন করছেন। তবে আগামী দিনে এই নীরবতাটা থাকবে না, এটাই বাস্তবতা। গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক, তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য, সেফ এক্সিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে, আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন। অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল। তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা। এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা? এর মাঝখানে আমাদের 5 জন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের করা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা। তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে। এখন হাতে পাইছে কইরা দিলকে, আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি। তো তারাই নিশ্চয় করছেন সরকারের ভেতরে, যেহেতু তাদের লোক আছে, উপদেষ্টা আসিফ আছে, মাহফুজের সাথে এখন কিছুটা কনফ্লিক্ট আছে, অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন। এখন এনসিপি বলছে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা হচ্ছে সেফ এক্সিটের জন্য 12 তলে তলে সেটআপ দিচ্ছেন, কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন, কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি, তো আনলো কে? তোমরাই তো আনলা। এখন দলীয় আজ্ঞাবহ মানে কি? এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে, লাইক আসিফ তোমাদের ঘরের লোক, তো তোমাদের সমস্যা নাই। উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই, নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির পারপাসে সার্ভ করছে, সমস্যা নাই। তো বিএনপিটা সার্ভ করলে সমস্যা, জামাতেরটা সার্ভ করলে সমস্যা। এইটাই হচ্ছে আমাদের। এই কারণে কিন্তু এইসব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ানদের নিয়ে একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে। এই ভাই রাজনীতিবিদরা এদের কথার বেলু নাই, আবল তাবল কথাবার্তা বলে, অন্তত নতুন যদি কেউ আসে এরা সুস্থ ধারায় কথা বলবে। কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে কলিজা টাইনা রাস্তায় ছিঁড়া ফেলা দিবেন স্কোর, এরকম বক্তব্য শোনার পরে ধানের শীষ বাদ দিয়ে দিতে হবে, গায়ের জোরের কথাবার্তা, এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস বিশ্বাস করেন এখনো হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎকার দিয়া অথবা আবল তাবল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব খোঁজে পাই না। প্রথম দেখছিলাম কিছু পোলা পাইন এনসিপি করছে, এখন কিন্তু রিয়েলি
এদের অস্তিত্ব এরকম নাই। কেন নাই? কারণ আপনি দেখেন আজকে ওই যে সম্ভবত রাজশাহী না কোন জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি, তিনি পদত্যাগ করছেন। কেন? যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক। এরা এখন রাজনীতি করে, দলবাজি করে, নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই। আদর্শ কারোর ভিতরে আর কিছু নেই। এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না। কেন মনে হয় দেখতে হতো না? ছাত্রদের মধ্যে থেকে যারা গেছে এদের বিরুদ্ধে তো দুর্নীতির, এদের এপিএসসির বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আসছে। বাকি উপদেষ্টাদের মধ্যে কয়জনের নামে আসছে? মাহফুজের ভাই নিয়ে গতকালকে এনসিপির এক নেতা বহিষ্কার হলো যে মাহফুজের ভাই বলছে পিটায় নাকি সমান করে ফেলবে। তো এদের বিরুদ্ধে তো আর কজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে? আসিফের এপিএস নামে দুর্নীতির অভিযোগ আছে, নাহিদেরটার ভিতরে আছে, ইনভেস্টিগেশন হয়েছে। এই যে কথাবার্তাগুলো, এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই। তার বক্তব্য শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা রাজপথে অকথ্য প্রাণ দেয়নি। এখন ভাই ক্ষমতায় কে নিয়ে বসা দিচ্ছে? ডক্টর ইউনূস কি আলাদা কোনো সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসা দিবে? ক্ষমতায় যাওয়ার জন্য মাপকাঠি হচ্ছে নির্বাচনে আসবে, মানুষ ভোট দিবে। ভোট দিয়ে যদি এনসিপির সঠিক মনে করে তোমরা ফেরেশতা, তো তোমাদেরকে ভোট দিবে। যদি মনে করে জামাত ফেরেশতা, তো জামাতের ভোট দিবে। যদি মনে করে বিএনপি ফেরেশতা, বিএনপির ভোট দিবে। সমস্যাটা কোথায়? মানে সরকার কি তলে তলে কোনো সেটেলমেন্ট করতেছে যে ভোট টোট হবে দেখলাম ওই মানে গত নির্বাচনগুলোর মতন? তাহলে এটা আমরা জানতে চাই। মানে কি সেটেলমেন্ট তোমরা তলে তলে চাচ্ছ? সরকার দিচ্ছে না, বিএনপি পাইয়ে যাচ্ছে, উপদেষ্টারা কি করতেছে আসলে? এটা জাতির জানা দরকার। আর নয়তো এই ধরনের ব্লেম দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোরাকে তোমরা পরিণত হচ্ছ। একটা আশা ছিল মানুষের মধ্যে, আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক, গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাহিরে এমন একটা দল আসুক যারা বাকিদের জন্য আইডলিজম ক্রিয়েট করছে। যত বড় মুখ না তত বড় কথা, এটার আইডলিজম করছে। ফাইরা ফেলা, চিরা ফেলা, উড়াই দেওয়া, এইসব ভাষা এখনো বিএনপি জামাতের মুখ থেকে আমরা শুনি নাই, যত এনসিপির মুখ থেকে শুনি। এখন কারা সেই তালিকার মধ্যে আছে এই নামটা তোমরা প্রকাশ করো। কারণ মাঝে মাঝে মার্কেটে এমন ন্যারেটিভ, ওই যে বহুত আগে সম্ভবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জলিল সাহেব, মরহুম জলিল সাহেব, তিনি বলছিলেন ট্রাম্প কার্ড আছে 111-এর সময় মতো খেলবে। তো সেই ট্রাম্প কার্ড কিন্তু জাতি দেখে নাই, উনি চলে গেছে জান্নাতে। ভালো থাকবেন। দর্শক, বলছিলাম সেনাবাহিনী নিয়ে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এই হওয়াটার পেছনে যদি কেউ পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন তাহলে তারাও ভালো করছেন না। এই ভিডিওটা একটু দেখতে থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর অফিসারদের ইউনিফর্ম পরা সেনা অফিসাররা, ইউনিফর্ম বাদ দিলে একটা ভিন্ন কথা ছিল যে আপনি ব্যক্তি হিসেবে ট্রিট করছেন। ইউনিফর্ম পরা প্রায় সর্বোচ্চ লেভেলের সেনা কর্মকর্তাদের ছবি দিয়ে মানে তার এক ধরনের ভাস্কর্য তৈরি করে তাদেরকে পেছনে মানে হাতকড়া পরিয়ে যে কর্মকাণ্ডটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো, সেটা দেখার কি এদেশে কেউ নেই? মানে সেনাবাহিনীর কারেন্ট অফিসারদের নিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন? এটা হতে পারে কোনো সভ্য দেশে? সেনাবাহিনীর অনেক অফিসারের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগ দাখিল করার পরবর্তীতে আদালত সেই ব্যাপারে মানে তদন্ত করে বিচারের ব্যবস্থা করতে পারে। যতক্ষণ পর্যন্ত আদালতে বিচার নিশ্চিত না হচ্ছে, বিচার ঘোষণা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আপনি তাকে অপরাধী বলতে পারেন না। আর একজন দুইজন অপরাধী আপনি যাকে ভাবছেন, অভিযোগ দিচ্ছেন, সেই অপরাধের ভাবনার জেরে আপনি গোটা ইউনিফর্ম পরা বাহিনী নিয়ে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড করতে পারেন? সেনাবাহিনীর ইউনিফর্ম পরা অফিসারদের হাত করা পেছনে দিয়ে স্ট্যাচু তৈরি করে আপনি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের মতো জায়গায় আপনি মানে শো করতে পারেন, আপনি প্রদর্শন করতে পারেন? এটা কোন দেশ? কোন দেশে আমরা আছি? সেনাবাহিনীর যে ভূমিকা ছিল গত মানে এইগুলো কারা করছে? এগুলো তো জুলাই আন্দোলনের পক্ষের লোকজনই করছে। নানাভাবে জুলাই আন্দোলনের পক্ষে যারা জনমত তৈরি করেছে তারাই সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছে। জুলাই আন্দোলন যারা করেছে তারাই সেনাবাহিনীর এই ধরনের স্ট্যাচু তৈরি করে মানে সর্বোচ্চ লেভেলের অপমানজনক কর্মকাণ্ড করছে। এরা তো জুলাই মানে এটা তো সবাই জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার। তাহলে তারা এটা করছে কেন? জুলাই আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনে কি সেনাবাহিনী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল নাকি পক্ষে অবস্থান নিয়েছিল? যদি জেনারেল ওয়াকার সিদ্ধান্ত নিতেন যে ছাত্র জনতার বিপক্ষে গিয়ে সরকারের মানে হুকুম মতো ছাত্র জনতার উপরে গুলি চালাবে সেনাবাহিনী, তাহলে কি এই আন্দোলন সফল হতো? যদি সেনাবাহিনী সিদ্ধান্ত না নিত যে তারা 3 তারিখেই সিদ্ধান্ত না নিত যে তারা ছাত্র জনতার উপরে গুলি চালাবে না, তাহলে কি 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন হতো? সেনাবাহিনীর এই কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যে সিদ্ধান্ত 3 তারিখে নিয়েছে, 5 তারিখে যে সরকারের পতন হলো, যদি সরকারের পতনটা না হতো তাহলে প্রথম ফাঁসিটা কার হতো? প্রথম ফাঁসিটা নিশ্চয়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হতো। প্রথম ফাঁসিটা নিশ্চয়ই এই জুলাই আন্দোলনের অন্য কোনো স্টেক হোল্ডারের হতো না, প্রথম ফাঁসিটা সেনাপ্রধানেরই হতো। তাহলে এত বড় রিস্ক নিয়ে যে মানুষটা পুরো বাহিনীকে ছাত্র জনতার পক্ষে কাজ করালেন, তাকে এই জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা যেভাবে অপমান করছেন, পুরো বাহিনীকে যেভাবে আক্রমণ করছেন, গত 13-14 মাসে ধারাবাহিকভাবে যা করা হচ্ছে এবং সর্বশেষ ওয়ারেন্ট জারির পরে যা করা হচ্ছে, সেগুলো কোনোভাবেই কি গ্রহণযোগ্য? যমুনা টেলিভিশনের একটা টক শোতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং সাংবাদিক আনিস আলমগীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন এই ব্যাপারে। পয়েন্টগুলো একেবারে হৃদয়ে লাগার মতো, সেগুলো একটু আলোচনা করছি। রুমিন ফারহানা বলেছেন যে 1 থেকে 5 আগস্ট গত বছরের সেই সময় রাস্তায় স্লোগান হয়েছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। রাস্তায় ছাত্র জনতা সেনাবাহিনীর গাড়ি দেখলেই স্লোগান দিয়েছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার।
সেই মুহূর্তে যদি 5 তারিখে শেখ হাসিনা সরকার পতনের পরে সেনাবাহিনী যদি ক্ষমতা নিত, সেনাবাহিনী যদি মার্শাল্লাহ জারি করত, তাহলে কি জনগণ তার বিরুদ্ধে অবস্থান নিত, নাকি জনগণ স্বাগত জানাতো? জনগণ স্বাগত জানাতো, কারণ জনগণেরই প্রত্যাশা ছিল যে এই মুহূর্তে সেনাবাহিনী সরকার দরকার। কিন্তু সেটা না করে একজন জেনারেল ক্ষমতা না নিয়ে তিনি গণতান্ত্রিক পথ খোঁজার একটা মানে একটা পথ বের করলেন এবং সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করে একটা মানে সুরাহা করলেন এবং প্রফেসর ইউনূস 8 তারিখে এসে দায়িত্বভার গ্রহণ করলেন, ক্ষমতা নিলেন এবং এই ছাত্র উপদেষ্টারা 2-3 জন ছাত্র উপদেষ্টা হলেন। তারা কি উপদেষ্টা হতে পারতেন? তারা কি সরকারে যেতে পারতেন যদি সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিতেন? সেটা কিন্তু তিনি করেননি। রুমিন ফারহানা বলেছেন যে গত 14 মাসে সেনাবাহিনী নিয়ে যা কথা হয়েছে ইতিহাসে কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে কোনো দেশে এইভাবে সেনাবাহিনীকে হেনস্থা করা কিংবা সেনাপ্রধানকে হেনস্থা করার ঘটনা কোথাও ঘটেনি, যেটা বাংলাদেশে ঘটেছে। জুলাই আন্দোলন ব্যর্থ হলে মানে তিনিও বলেছেন যে জুলাই আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে সবার প্রথমে ফাঁসি হতো সেনাপ্রধান জেনারেল ওয়াকারের, কিন্তু সেই রিস্ক নিয়েও তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ছাত্র জনতার পক্ষে অবস্থান নেবেন, সরকারের কমান্ড ফলো করেননি, ছাত্র জনতার উপরে গুলি চালাননি। তাহলে সেটা কি তার ভুল ছিল? সেটা তিনি ভুল করেছিলেন? আজকে এই প্রেক্ষাপটে এসে তো মনে হচ্ছে যে সেটা তিনি ভুলই করেছিলেন। জুলাই আন্দোলনের লোকজন যদি এখন সেনাবাহিনী সেনাপ্রধানের বিরুদ্ধে এইরকম কর্মকাণ্ড করে তাহলে তো বলতেই হবে যে তার অবস্থানটা ভুল ছিল, তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তখন সেনা শাসন জারি করলেই ভালো ছিল। মানে তিনি বলেছেন যে সেনাবাহিনী যদি সেদিন গুলি চালাতো তাহলে কি হতো। শেখ হাসিনা মানে তিনি এও বলেছেন যে শেখ হাসিনা সেদিন গণভবনে যদি মারা পড়তেন, শেখ হাসিনা গণভবনে থাকলেন, গণভবনে জনতার রোষানলে মারা পড়লেন শেখ হাসিনা এবং শেখ রেহানা গণভবনে মারা পড়লেন, তাহলে কি হতো? তাহলে মানে এই যে জুলাই আন্দোলনের ক্রেডিটটা আন্দোলনকারীদের কাছে কি ক্রেডিটটা থাকতো, নাকি ফুল সিম্প্যাথি আওয়ামী লীগের দিকে চলে যেত? আওয়ামী লীগ তখন সেটাকে নিয়ে সারা পৃথিবীতে একটা সিম্প্যাথি ক্রিয়েট করতে পারতো যে এই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে এত নৃশংসভাবে তারা হত্যা করেছে, খুন করেছে। এটা কোনোভাবেই আন্দোলন হতে পারে না, এটা সহিংস জঙ্গিদের কর্মকাণ্ড। রুমিন ফারহানা একেবারে স্পষ্ট করে এটা বলেছেন। সেই ঘটনা যিনি ঘটতে দেননি, অর্থাৎ মানে গণভবনে শেখ হাসিনা থাকলে যে ঘটনা ঘটতো এবং তার জন্য লাভবান হতো আওয়ামী লীগ, সেই ঘটনাও সেনাপ্রধান ঘটতে দেননি, তিনি কৌশলে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন। সেই ঘটনাও যিনি ঘটালেন তার বিরুদ্ধে আজকে যেটা হচ্ছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন যে সেনাপ্রধান মানে এটা তো আশ্চর্য, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা যে একজন জেনারেল তিনি বারবার নির্বাচনের কথা বলছেন, তিনি বারবার নির্বাচন চাচ্ছেন, আর যারা সিভিলিয়ান তারা বলছে নির্বাচন চায় না, নির্বাচন ডিলে করতে হবে, নির্বাচন এখন না, তখন না, এই সময়, এরকম নানাভাবে অজুহাত দেখাচ্ছেন এবং নির্বাচনটাকে ডিলে করার চেষ্টা করছেন। একেবারে স্পষ্ট করে বলেছেন যে মানে এই নির্বাচন চাওয়ার কথাটা তো সেনাপ্রধানের না, একজন জেনারেলের তো নির্বাচন চাওয়ার কথা নয়, কিন্তু তিনি বলছেন যে নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচিত সরকার আসুক, আর সিভিলিয়ান আমরা বলছি যে না, নির্বাচন হবে না, নির্বাচন পরে, নানা অজুহাতে নির্বাচনটাকে পেছানোর চেষ্টা করছি। এবং নির্বাচনের পক্ষে জেনারেল ওয়াকার অবস্থান নিয়েছিলেন বলেই এই সেনাপ্রধানের বিরুদ্ধে আজকে এত বেশি বিষোদ্গার, এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে পুরো সেনাবাহিনীকে একেবারে মানে তার মান সম্মান মাটিতে নামিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে, শুধুমাত্র নির্বাচন চেয়েছিলেন বলে। কারণ একটা বিশেষ গোষ্ঠী তৈরি হয়েছে, তারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক, তারা চায় অন্যভাবে ক্ষমতার মসনদটাকে ব্যবহার করতে। এবং তিনি ভয়াবহ ব্যাপার যেটা বলছেন যে এই যে কর্মকাণ্ড সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাপ্রধানের বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো সব প্রফেসর ইউনূস নিজে করাচ্ছেন। রুমিন ফারহানা সেই অভিযোগ করেছেন যে তিনি এবং এই সরকার থেকে এটা করানো হচ্ছে। সরকার থেকে যদি এটা করানো না হতো তাহলে এই কর্মকাণ্ডগুলো অনেক আগেই থামিয়ে দেওয়া হতো। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে দিন। এবং আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।